ভাইয়া 1986 সাল লড়াকু সিনেমা, সেই দিনের অনুভূতিটা আমি জানতে চাচ্ছি যতটুকু মনে পড়ে। আসলে ইন্ট্রোসে আসলে আমি বিহাইন্ড দ্য ক্যামেরা কাজ করেছি, আমি ক্যামেরার পিছনে কাজ করেছি, বিকজ আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে শহীদুল ইসলাম খোকনের কাজ করেছি। আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া সোহেল রানা ভাইয়া, ওনার মাসুদ পারভেজ ভাইয়া, ওনার সাথে আমি কাজ করেছি একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আমি ক্যামেরার পিছনে কাজ করেছিলাম। আমি যখন ফার্স্ট ছবিতে কাজ করতে গেলাম লড়াকু, ফেব্রুয়ারির 1 তারিখে গেলাম, 2 তারিখে দ্যাট ওয়াজ মাই ফার্স্ট শ্যুট লড়াকু। সো সেইখানে সামনে ক্যামেরার সামনে গেলে পর অটোমেটিক্যালি একটু হেজিটেশন তো ছিলই আমার, বাট যেহেতু আমি কাজ করেছি আগে ক্যামেরার পিছনে, সো ওই একটা সাহস ছিল। আর খোকন যেহেতু আমার খুব বড় ভাই, কিন্তু ভাইয়া সামনে ছিল, ভাইয়া ছিল, ভাইয়া তো ভয় পায় বাঘের মতো। সো ওই খোকর মধ্যে রুবেল কোনো টেনশন হয়ে গেছে। ভাইয়া বলে যে তোর তুমি প্রথমেই শট একটা নর্মাল একটা শট না, অনেকটা নর্মাল শট না, জীবনের যেহেতু প্রথম শট যেন এনজি না হয়। আমি ফার্স্ট শট দিলাম, এসে দাঁড়ানোর পর আমি তাকিয়ে দেখলাম যে হিরোইন একজন দাঁড়িয়ে আছে। ফার্স্ট শট ওয়াজ ওকে। সো ওই যে আপনি যে প্রশ্নটি করেছেন, একটা অন্য রকম একটি অনুভূতি হওয়া, হ্যাঁ, এটা আসলে সত্যি হয়েছিল যে আসলে আমি কাজ করতে যাচ্ছি, আমি কতটুকু পারবো না, এই ধরনের একটা অনুভূতি কাজ করেছে। ওই যে এক ধরনের কাজ যেহেতু আগে কাজ করেছি, ওইটার সাথে সাথে এইটুকু সাহসও জুগিয়েছে মনে মনে, যে আমি তো দেখেছি এইভাবে কাজ করা হয়, আমি হয়তো বা পারবো, এই সাহসটুকুও ছিল। বাস দেন আই স্টার্টেড মাই ওয়ার্ক। আমি প্রথমে কাজ শুরু করলাম, দ্যাট ওয়াজ 1986 লড়াকুর মাধ্যমে। লড়াকু সুপার ডুপার হিট হওয়াতে তার পরবর্তী ছবিতে করলাম বীরপুরুষ, সেই ছবিটা সুপার ডুপার হিট হলো। দেন ওই আল্লাহ তাআলা লিখে রেখেছেন যে ফিল্মের মধ্যেই থাকতে হবে। শহীদুল ইসলাম খোকনের সাথে আপনার সিনেমা মোড আমি যতটুকু জানি 27টি, আমি যদি ভুল না করে থাকি 27টি সিনেমা। ওনার সাথে ম্যাক্সিমাম সিনেমা আপনার, ওনার সাথে অভিজ্ঞতাটা আমাদের যদি একটু শেয়ার করেন। আমি বলবো যে খোকনের সাথে যে ছবি করার অভিজ্ঞতা, এটা অন্য কারোর সাথে কখনোই হয়নি, হবে না, বিকজ হি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড। ফিল্মের মধ্যে আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল খোকন ছিল, ক্যামেরাম্যান হাসান, মেকআপ ম্যান খলিল, এডিটর জিন্না, ড্যান্স ডিরেক্টর ইমদাদুল হক খোকন। এর আমাদের একটা গ্রুপ ছিলাম যারা একসাথে আমরা কাজ করতাম। সো এর মধ্যে খোকনের সাথে যে কাজের যে অভিজ্ঞতা, ইট ওয়াজ ডিফারেন্ট। কেন সবসময় আমাকে একটা না একটা সবসময় মানে বুদ্ধি পরামর্শ, যেমন ভাই হিসেবে, বন্ধু হিসেবে যতটুকু বলা দরকার করা দরকার, ও সবসময় করেছে। যার জন্য দেখেন আমার যারা আমাদের খুব রেয়ার কেস যে এক পরিচালকের টানা 27টি ছবি করা, এটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক। এটা অনেক সারা পৃথিবীতে, সারা বিশ্বে খুঁজলে দেখা যাবে হাতে গোনা 2-4 জনকে পেতে পারেন। টানা 27টি ছবি পাওয়া খুব কঠিন ব্যাপার হবে। আরেকজন রুবেল আসবেন না, আপনার একটা কমেন্ট আমরা পেয়েছিলাম, ভালোবাসা সত্যি নয় মহরতে, আপনার যদি মনে পড়ে। রুবেল আসবেন আমি কথাটা আমি বলতে চাই না, বিকজ কেউ হয়তো বা এরকম তৈরি হতে পারে, তৈরি হয়ে আসবে না, আই ডোন্ট বিলিভ। আল্লাহ তাআলা যদি নির্দিষ্ট করে রেখে দেন একজন তৈরি হতে পারে। বাট আমি যেটা বলবো যে আমার এটার প্রতি যে ডিভোশন, যেটা ভালোবাসা, যে নেশা, এইটা যদি কারো ভিতরে কাজ না করে, তাহলে এই রুবেল তৈরি হওয়া সম্ভব হবে না। আপনি ওই মহরতে, তাহলে সেটা সম্ভব হবে না। প্রথম জিনিস হচ্ছে ইউ হ্যাভ টু বি ব্লেসড বাই আল্লাহ। আপনার আল্লাহর দ্বারা আপনার ব্লেসিং থাকতে হবে, এবং তারপরে আপনার মার ব্লেসিং আপনার থাকতে হবে, আদারওয়াইজ আপনার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। তার পাশাপাশি আপনার ওই কাজটির প্রতি ডেডিকেশন থাকতে হবে, ওইটার প্রতি আপনার অনেক ভালোবাসা থাকতে হবে। যদি সেই ডেডিকেশন, সেই ভালোবাসা থাকে, তাহলেই আপনি আর একটা রুবেলের কথা আপনি চিন্তা করতে পারবেন। আপনার মার্শাল আর্টের যে ক্লাব সারা বাংলাদেশে তো কাজ করছে, এটা নিয়ে একটু যদি জানতে চাই। সেটা আসলে আমার স্কুলটা প্রায় 38 বছর ধরে আছে, স্টিল রানিং। আমি স্কটন এটা শেখাই, আমি প্রত্যেক শুক্রবার আমি শেখাচ্ছি। আমি কারাতে করি নিয়ার অ্যাবাউট 46 ইয়ার্স, 46 বছর হয়ে গেছে আমি করি। আর এইটা ধ্যান জ্ঞান যদি বলেন, আমার নেশা বলেন, আমার নেশা কারাতে, আমার অন্য কোনো নেশা নেই। আল্লাহর মধ্যে আমি সিগারেটও খাই না। সো নেশা বলতে আমার কারাতেই। 22 বছর বয়সে 1982 সাল 1983 সালে আপনি স্বর্ণপদক লাভ করেছেন, তখনকার কিছু কথা। সো আমি যখন 82-83-তে ফার্স্ট কারাতে চ্যাম্পিয়ন হই, এটা প্রথম জাতীয় কারাতে চ্যাম্পিয়ন, প্রথম স্বর্ণপদক পাই। হিউজ প্র্যাকটিস করতাম, 3.5 থেকে 4 ঘন্টা প্র্যাকটিস করতাম, যে আমার আসলে যেভাবে প্র্যাকটিস করি তাতে গোল্ড মেডেল পাওয়া উচিত। উচিত তো সবসময় নিজে চিন্তা করলে হবে না,
আমি বারবারই বললো উপরওয়ালা আশীর্বাদ থাকতে হবে। উনি হয়তো বা চিন্তা করে রেখেছিলেন যে ওর পাওয়া উচিত, এত শ্রম দিয়েছে, কাজ করেছে, এত নিষ্ঠা অধ্যবসায় দেই। সো আমার কিন্তু সেই অধ্যবসায়টা ছিল, নিষ্ঠাটা ছিল। আমি এই গোল্ড মেডেল পাওয়ার আগ পর্যন্ত, যেটা এখনও আছে আমার মধ্যে, আমি কখনো প্র্যাকটিস মিস করিনি, নেভার এভার। ঝড় বৃষ্টি বাদল অনেক কিছু হয়েছে, কিন্তু আমার কখনো প্র্যাকটিসটা অফ হয়নি। এখনও আমি 365 দিন প্র্যাকটিস করি, যেটা আমি ধরে রেখেছি 46 ইয়ার্স ধরে, এখনও চলছে আমার। সো আমি যেটা বিশ্বাস করি অ্যাকর্ডিং টু কোরআন, আপনি এটা কোরআনে বলাই আছে যে তুমি কোনো জিনিসের প্রতি তোমার যদি ধ্যান ধারণা, নিষ্ঠা, ভালোবাসা, পবিত্রতা থাকে, আমি তোমাকে সেই জিনিসটা দেব। সো আমি বিশ্বাস করি আমার ভিতরে যেহেতু সেই ব্যাপারগুলো ছিল, আল্লাহ তাআলা সেই জন্য আমাকে দিয়েছেন। প্রথম প্রযোজনা বাঘের থাবা 1999 সালে মৌসুমী, চম্পা, মুনমুন একসাথে আপনি নিয়ে এসেছিলেন। তো এটা তো একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। চ্যালেঞ্জের ব্যাপার ছিল। ভাইয়া যখন আমি যেহেতু আমার জীবনে প্রথম আমার সব কিছুর শুরু হচ্ছে আল্লাহর পরে, আমি যাকে সবচেয়ে বেশি মানি সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া, এবং তারপর হচ্ছে আমার ওস্তাদ জাহাঙ্গীর আলম। সো আজকে আমি যে রুবেল, তার সব কিছুর মনে হচ্ছে, আমি বারবারই বলবো আল্লাহ তাআলার আশীর্বাদ। তারপরে বলবো যে অবশ্যই আমার বড় ভাইয়া, উনি যদি আমাকে ব্রেক না দিতেন তাহলে আজকে আমার রুবেল হওয়া সম্ভব হতো না। সেকেন্ড, যদি আমি কারাতের যদি সেভাবে না করতে পারতাম, আমার যে আজকের যে অবস্থানটি তৈরি হয়েছিল সেটা তৈরি হতো না। সো তার জন্য আমি ওই সবসময় সাধুবাদ দেবো আমি আমার শ্রদ্ধেয় বড় ভাইয়াকে এবং আমার ওস্তাদকে। সো কারাতের ব্যাপারে যেটা আমি শুরু করেছিলাম, ওই সময় আমি শুরু করার পর ন্যাশনাল চ্যাম্পিয়ন হয় এবং পরবর্তীতে ফিল্মের মধ্যে নিয়ে এসে এটাকে সারা বাংলাদেশে চেষ্টা করেছি আমি ছড়িয়ে দেবার জন্য। সো আমার মনে হয় যে সেইটা গ্রামেগঞ্জে আমি অনেকাংশেই মানে ছড়াতে পেরেছি আমি। সো সেহেতু আমি যখন প্রথম আমি ছবি প্রডিউসার হলাম, আমি যখন চিন্তা করি যে আমি একটা ছবি প্রডিউস করবো, সো তখন আমি চিন্তা করেছি যে প্রথমেই যে আমার এখানে সব কে নিয়ে এসছে, আমি আমার চিন্তা করেছি যে এটা আমার বড় ভাই নিয়ে এসছে। তখন আমি ভাইয়াকে বললাম যে আমি একটা ছবি করতে চাই, সো তুমি সেটা ডিরেকশন দাও। আমি জানি ওইটার দাবিদার দুজন হতে পারে, একটা হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই, আর একটা হচ্ছে শহীদুল ইসলাম খোকন, অন্য কেউ দাবির হতে পারবে না। কিন্তু আমি প্রায়োরিটি দিয়েছি আমার বড় ভাইয়াকে। সো আমি সেই হিসাবে ভাইয়াকে বললাম, ভাইয়া গল্প একটা সিলেক্ট করলো। তখন বলে যে কিন্তু রুবেল গল্পটা ঠিক করেছি, কিন্তু এই এরাকে থাকতে হবে। আমি ওকে, কোনো অসুবিধা নাই। আর তখন আল্লাহ তাআলার একটা অশেষ রহমত ছিল যে ওই সময় আমি তখন আমি একদম পিকে। তখন আমি বলবো কেউ না করবে, এটা মানে এটা আল্লাহ তাআলার তরফ থেকে তখন ওই রকম কেউ ছিল না। সো আমি সবাইকে গল্প বলেছি, গল্প তারা সবাই পছন্দ করেছে, এবং দ্যাটস ওয়াই আমি ওইটার মধ্যে আমি জাম্প করতে পেরেছিলাম। কারণ না হলে এক ছবিতে মুনমুন, চম্পা, মৌসুমী এই কাজটা ছবি হয় নাই, এখন আমারটাই বাঘের থাবা হয়েছিল। প্রথম পরিচালিত সিনেমা মায়ের জন্য যুদ্ধ, এবং 17টি সিনেমা আপনার পরিচালনা, ছোট্ট করে এই পরিচালনা। মায়ের জন্য যুদ্ধর যে ছবিটি, এটার ব্যাপারে আমার একটা গল্প বলতে হবে ছোট করে। সেটা হচ্ছে যে মায়ের জন্য যুদ্ধ যখন আমি করতে গেলাম, ভাইয়া ডেটটা ফিক্স করা, আমরা কক্সবাজার চলে গেলাম। ভাইয়া বললো যে আমি একদিন পরে আসবো, তুই যে এই কাজটা শুরু কর। ভাইয়ার প্রয়োজক সমিতির আবার নির্বাচন ছিল, আমি কাজ করতে গেলাম। একদিন পর ফোন দিলাম, ভাইয়া বলো যে আমাদের ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করেছে যে রুবেল কাজ কেমন করে, বলে যে ঠিকই আছে, কাজ করছে। ভাইয়া আসলো না। 3 দিন পর ফোন দেয়, ভাইয়া তুমি আসবে না, তোমার ছবি। ভাইয়া বললো যে না, তুই তো কাজ করতে, ঠিক করে থাক, ওই আউটডোর তুই করে আয়। ভাই ইচ্ছাকৃতভাবেই যাইনি, এটা পরে বুঝতে পেরেছি। ওই আমি টোটাল আউটডোর করে আসলাম, ঢাকে এসে কাজ করলাম। তারপর একদিন আমাদের একটা সেট ছিল কোর্টের সিকোয়েন্সে। ভাইয়াকে বললাম যে অন্য কাজ ছিল, ভাইয়ারা বললাম তুমি সে কাজ কর, তোমার ছবি সব রেডি করে দাও। ভাইয়া এসো। কোর্টের শুধু আমার 3টা সিকোয়েন্স ছিল না 4টা সিকোয়েন্স, এটা ভাইয়া শ্যুট করলো। আর সবগুলো যেদিন আমি শ্যুট করতে যাই, ভাইয়া বলে যে না রে, আমার একটু কাজ পড়ে গেছে, তুই কাজটা করে আয়। আমি তখন পর্যন্ত এই ব্যাপারটা আমি জানি না কিছু, ব্যাপারটা আমার মনে এক ধরনের, আমি কি ভাইয়ারা খালি বললে, খালি ভাইয়া বলে তুই কাজ করে আয়। রাগ অভিমান জীবনও ভাইয়ার বিগড়াতে আমার কোনোদিনই নেভার ছিল না। চিন্তা করতে ভাইয়া ছোটটা খালি কাজ করতে চায় না কেন, আমি তো জানি না। ছবি শেষ করার পর যখন আমরা কাস্টিং যখন নাম দিতে গেছে, আমি তারপর পপি, মিশা, যারা ছিল সবাই নাম যখন আসছে, যখন পরিচালনার যখন নামটা দিতে গেছে, ওইখানে আমরা লেখা আছে চিত্রনাট্য পরিচালনা মাসুদ পারভেজ। দেন ভাইয়া যখন দেখছে এটা, ভাইয়া তখন আমাদের চিফ এসেন্ট ছিল রতন ভাই, তাকে ডাক যায়, এদিকে আসো। বলছে কিসে, যে তুমি এখানে চিত্রনাট্য পরিচালনা তুমি আমার নাম দিছো কেন?
ভাই এটাই তো আপনার পরিচালক না, আপনি তো ছবি পরিচালক, রুবেল ভাই তো বলছে যে এটা আপনার পরিচালনার ছবি। পরে ভাই বোধাই আমি শুটিং করছি মাত্র 3 দিন, রুবেল শুটিং করছে 50 দিন 47 দিন, তো এটা তার পরিচালক আমি কি করে হলাম? হ্যাঁ চেঞ্জ করে এটা, পরিচালক দেখো রুবেলের নাম লেখো, আমি 3 দিন করে পরিচালক, ও যে 47 দিন শুটিং করছে, তো সেটা কি হবে? ভাইয়া আমাকে এইভাবে পরিচালক বানিয়েছে, সে জীবনে সে কীভাবে বানিয়েছে সেটা তার কথা তো বলে শেষ করা যাবে না। আপনি যদি লড়াকুর কথাও চিন্তা করেন, লড়াকু যখন আমি করেছি দ্যাট টাইম ভাইয়া হচ্ছে টপ মোস্ট হিরো বাংলাদেশে। সেইখানে সে মারা যেয়ে আমাকে তুলবার জন্য লড়াকু তৈরি করেছিলেন যে আমার ভাইটি যেন ওয়েল এস্টাবলিশড হতে পারে এখানে, সে নিজে মারা গিয়েছিলেন। সো ভাইয়ার কথা যদি বলা হয় তাহলে তাকে অনেক ছোট করা হবে। সো তার ব্যাপারে আমি কোনো কথাই বলতে চাই না, বিকজ এবং আমাকে যে পরিচালক বানিয়েছে কীভাবে সেটাও আমি আপনাকে এক্সপ্লেন করে দিলাম, যে উনি পরিচালক আমাকে বানিয়েছেন এইভাবে, যে সব কাজ করেছে সে, তো তোমরা আমার নাম দিচ্ছ কেন? ভাই আমাকে কিন্তু পরিচালক বানিয়েছে ভাই এইভাবে। বিচ্ছু বাহিনী কি আপনার প্রযোজনার ছিল? এটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল 2001 সালে। 2001 সালে 7টি বাচ্চা ছিলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। এটা তখনকার একটু গল্প যদি। তবে এটা করতে যে আমি কষ্ট সেটা স্বীকার করেছি, প্রায় 10 মাস থেকে 1 বছর আমি এই বাচ্চাদেরকে ট্রেন করেছি। একদম ডেইলি সকালবেলা আসা, সকালবেলা 7টা থেকে প্র্যাকটিস করা, প্র্যাকটিস শেষে পর বসানো, কি করে হাঁটতে হয়, কি করে দৌড় দিতে হয়, তারপর কি করে অভিনয় করতে হয়। দেন আমি শুটিং থেকে গ্লিসারিন নিয়ে গেছি, চোখে গ্লিসারিন দিলে কি করে কাঁদতে হয়, প্রথম চিৎকার করতো, চোখ জ্বলতো, সেইগুলোকে ট্রেন করে 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 আমি 10 মাসের উপর ট্রেন করেছি। দেন আমি বিচ্ছু বাহিনী করতে গিয়েছি, এবং আমি প্রত্যেকটি বাচ্চার কাছে আমি চিরকৃতজ্ঞ স্টিল এখনও। ওরা আমাকে যে সহযোগিতা যারা করেছিল, এই ছোট ছোট বাচ্চারা শীতের রাতে কাজ করতে যে অনেক সমস্যা, মানে শীতের মধ্যে বসে রয়েছে, কিন্তু কোনো দিন ওরা একটি বাচ্চা কোনো দিন একটি শব্দ উচ্চারণ করেনি, এবং যার পরিপ্রেক্ষিতে আমরা চমৎকারভাবে একটি ছবি তৈরি করতে পেরেছিলাম বিচ্ছু বাহিনী, এবং যার ফলপ্রসূ হিসেবে বলবো যে তারা 7টা বাচ্চা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল আর কি। মার্শাল আর্ট তো আমরা সবাই জানি, তো আপনার এখন বেল্ট হিসাবে যদি আমরা হিসাব করি, কোন বেল্ট আপনি পেয়েছেন সর্বোচ্চ? আমি কারাতের ব্ল্যাক বেল্ট। ওকে, ব্ল্যাক বেল্ট টু ডান বা এরকম আমরা কোনো না, এটা আমরা ব্ল্যাক বেল্ট, আমরা যখন স্কুলে পড়ি ব্ল্যাক বেল্ট 6 ডান, হ্যাঁ আমরা যেটা ব্ল্যাক বেল্ট 6 ডান। কিন্তু আমি আসলে ওই ডেনটাকে আমি অনেক বিশালভাবে আমি দেখাতে চাই না এটা, বিকজ আমি কারাতে জানি, আমি কারাতে যেটার জন্য আমার শেখানোর যে চিন্তাধারাটা, এটা অনেকের সাথে মিলবে না। অনেকে হয়তো বা সার্টিফিকেট বা ডেন পাওয়ার জন্য করে, আর আমি যেটার জন্য করি সেটা হচ্ছে যে মেইনলি আমি বাচ্চাদেরকে শেখাই আত্মরক্ষার জন্য, টু প্রটেক্ট ইউর সেলফ অ্যাট দ্য সেম টাইম প্রটেক্ট ইউর ফ্যামিলি। তুমি শুধু নিজেকে আত্মরক্ষা করলেই হবে না, তুমি যখন তোমার মাকে নিয়ে বাইরে যাবে বা তোমার বোনকে নিয়ে বাইরে যাবে, আমরা ইপটিজিংয়ের সাথে আমরা পরিচিত, অনেক সময় আমরা ইপটিজিংয়ের মধ্যে পড়ি, সেখানে যাতে তুমি তোমার ফ্যামিলিকে প্রটেক্ট করতে পারো, তুমি নিজেকে আত্মরক্ষা করবেই, তার পাশাপাশি তোমার যদি বোন থাকে, তোমার মা থাকে, তাকেও তোমার রক্ষা করার দায়িত্ব তোমার। আমি তার জন্য আমি কারাতে শেখাই। আপনার বিয়ের তারিখটা কি মনে আছে? 10ই মার্চ সাল 1985। ও, আমি এই ক্লিপটা ভাবিকে পাঠাতে চাইছিলাম, যে পাঠিয়ে দিব, যে না বলতে পারছে কিনা, যে না আপনি এটা বলেন না, এটা মিস করা যাবে না, মিস করা যাবে না। এইটা আমার ছেলের জন্মদিন 25 মার্চ। হ্যাঁ, উনি আপনার ছেলে? আমার ছেলে ইংল্যান্ডে আছে। ওনার সম্পর্কে ছোট করে যদি আমাদের একটু বলতেন। ও ইংল্যান্ডে আছে, ও পড়াশোনা ওইখানেই করেছে, ও ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার, বাট নাও হি ইজ এ ব্যাংকার। হি নেভার স্টুড সেকেন্ড, ও কখনো সেকেন্ড হয়নি কখনো, যার জন্য একটা মতো ছেড়ে হওয়ার পরও সিনেমাতে আসার, যেহেতু পড়াশোনা অনেক বেশি ব্রিলিয়েন্ট ছিল, তার জন্য আসলে ও পড়াশোনার প্রতি অনোযোগী ছিল বেশি। দ্যাটস আমিও কখনো এই ব্যাপার নিয়ে আমি চিন্তা করিনি, বিকজ আমি সবসময় চিন্তাও করেছি, এবং আমি এটা আমার এই কথার মাধ্যমে প্রত্যেকটি ফাদার মাদারকে ওইটুকু বলতে চাই, যে সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আপনার সন্তানকে বড় করার সাথে সাথে আপনি তার উপর কোনো কিছু চাপিয়ে দিয়েন না, তাকে তার জিনিসটাকে বেছে নিতে দেন, ও কোনটার বিষয়ে বেশি পারদর্শী, যেটা বিদেশিরা করে, সেইটার দিকে আপনি তাকে ধাবিত করেন। আমরা অনেক সময় চাপিয়ে দিই, তোমার ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে এটা হতে হবে। আসলে ব্যাপারটি সেরকম হওয়া উচিত না। একটা বাচ্চার বিধায় আমি বলতে পারি যে আমার খুব শখ, তুমি এটা হও, বাচ্চা যদি সেরকম হতে গুড, বা যদি বলে না বাবা আমি তো ইঞ্জিনিয়ার চাই, আমি ডাক্তার হতে চাই, ওকে তাহলে তুমি ডাক্তারের জন্যই তাকে ইন্সপায়ার্ড করো, তখন না না আমার শখ তুমি ইঞ্জিনিয়ার হবে, তুমি ইঞ্জিনিয়ার হতে হবে। আসলে এটা আমরা করি, আমার প্রত্যাশা থাকবে যে আমরা এটা না করে ও যেইটার ব্যাপারে বেশি পারদর্শী
সেই ব্যাপারে আমরা সহযোগিতা করি যাতে ও সেটার মধ্যে আরও বেশি আনন্দ উৎসাহ পায়। সামনে কোনো সিনেমার উপর প্রস্তুতি আপাতত চিন্তা করছি না, তবে এই সপ্তাহে আমার একটা স্ক্রিপ্ট নিয়ে বসার কথা আছে, একটা ছবি করার ইচ্ছা আছে। সবার যদি দোয়া থাকে এবং উপরওয়ালা যদি চান তবে হয়তো বা আমি একটা ছবি শুরু করতে যাচ্ছি। এই সপ্তাহ থেকে আমরা স্ক্রিপ্ট নিয়ে বসার কথা আছে, এর বাইরে আমি এখন আর কিছু বলবো না। আমরা তখন জেনে নেব। হ্যাঁ, আমরা পরে জানতে পারবো যে when I'm going to start this movie. ব্ল্যাক মানির অভিজ্ঞতাটা যদি ব্ল্যাক মানি আমি আসলে রায়হান রাফি ভাইয়ের সাথে কাজ করেছি, সো আই ওয়াজ প্লিজড, এবং তাদের টোটাল ইউনিটটা আমার চমৎকার লেগেছে। ইউনিট প্রত্যেকটি মানুষকেই মনে হয়েছে একদম ঘরোয়া মানে নিজের ঘরের ফ্যামিলির একজন মেম্বারের মতো কাজ করেছে আমি। দে আর সো গুড। প্রত্যেকটা মানুষের কিছু তো প্রত্যাশা থাকবেই। আমি কাজ করেছি এবং আমার প্রত্যাশা বলবো না, যদি তারা কখনো আবার মনে করে যে হ্যাঁ রুবেল ভাইকে কত দরকার, তো শুধু রাফি ভাই বলে না, যদি সেই রকম সুন্দর গল্পের যদি হয় যেটার মধ্যে আমার করণীয় কিছু থাকবে, তাহলে আই এম রেডি টু ওয়ার্ক উইথ এনিওয়ান। যে কেউ সাথে আমি কাজ করতে ইন্টারেস্টেড, বাট অবশ্যই গল্পটি মানে আমার উপযোগী, আমাকে ওই কন্টেন্টই নেওয়া উচিত। দর্শকরা আমাকে যেইভাবে দেখতে চায় সেই রকম চিন্তাধারা নিয়ে যদি কেউ আমার সাথে আসেন, আমাকে যদি বলেন রুবেল ভাই কাজ করতে, আই এম রেডি টু ওয়ার্ক উইথ এনিওয়ান। আমি যে কারোর সাথে কাজ করতে ইন্টারেস্টেড। কোয়ার্টিস্ট হিসাবে পূজা চেরির সাথে কাজ হয়েছে আপনার, কেমন ছিলেন? শি ইজ গুড, কোয়াইট, অত্যন্ত নম্র ভদ্র। আমার কাজ করে অনেক ভালো লেগেছে, বিকজ শি নোজ হাউ টু রেসপেক্ট দ্য এল্ডার্স। ও জানে একজন বড়দের সাথে কী করে কথা বলতে হয়, এটা অনেকেই জানে না, বাট আমি বলবো পূজার ভিতরে সেই গুণটি অনেক বেশি আছে। সো আমি দোয়া করিও ও যাতে আরও অনেক সামনের দিকে এগিয়ে যেতে পারে। সাকিব খানের সাথে কোনো সিনেমার যখন শুটিং করতেন তখনকার আজকে যা স্টারডাম তার, তখন তো তার সেটা ছিল না, তখন আপনার সাথে কেমন? সাকিবের সাথে আমার অলওয়েজ একটা ভালো সম্পর্ক। ও আমাকে অনেক রেসপেক্ট করে, আমি তাকে অনেক আদর করি। সো ওই আগে থেকেই তার সাথে ভালো সম্পর্ক। আর পরবর্তীতে ও আমাকে ওই যখন ইলেকশন করার জন্য আমার বাসায় আসলো, তখন থেকে ও আমাকে অন্যভাবে রেসপেক্ট করে। আমি ওকে, সাকিবরে আমি অনেক আদর। কিছু কিছু ব্যাপারে ওরা আমি বিরুদ্ধে কথাও বলেছি, দ্যাট ইজ ট্রু। আমি তার বিরুদ্ধেও কথা বলেছি, তার বিরুদ্ধে কথা বলেছি বলবো না, আমি সত্যিটা বলেছি। যার পরিপ্রেক্ষিতে যে সাকিব ভক্ত যারা আছেন, সাকিবিয়ান যারা আছেন, তারা অনেক সময় আমার উপর ক্ষেপে গেছে, অনেক কিছু বলেছেন। আমি শুধু তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই এখানে, যে ভাই আপনারা বলেন, আরেকজনকে অসম্মান করে কিছু বলেন না, সম্মান দিয়েই বলেন। সো আমি যে কোনো কিছু বলবো এটাও যেরকম ঠিক না, একজন সাকিবিয়ান হিসাবে বা একজন আমার যারা ভক্ত তারাও আরেকজনকে নিয়ে অসম্মানজনক কোনো কথা বলবে, এটা একদমই উচিত না। যেমন আমি বড় গলায় বলতে পারি, আমারও কিছু ভক্তরা গ্রুপ চালায়, আমি তাদেরকে একদিন বলে দিয়েছি যে এই গ্রুপে যারা চালান আমার সম্বন্ধে দোষটি কথা লেখেন, আমি কোনো কথা বলবো না, বাট অন্য কোনো হিরো সম্বন্ধে যদি, হিরো বা হিরোইন সম্বন্ধে যদি একটি বাজে কথা এই গ্রুপে আসে, সাথে সাথে আপনাদের আমি কেস করব, আপনি গ্রুপ চালাতে পারবেন না। বড়দের প্রতি সম্মান রেখে অন্য প্রত্যেকটা হিরো হিরোইন সম্বন্ধে সম্মানের সাথে যদি কথা বলতে পারেন তাহলেই লিখবেন, আদারওয়াইজ লিখতে পারবেন না। সো সেই জন্যই সাকিবের সাথে আমার এমনি কোনো রকম পার্সোনাল সাথে সেবারই বলবো কোনো কিছু নাই, বরঞ্চ আমি ওরে অনেক বেশি আদর করি, বিকজ ও অনেক আমাকে রেসপেক্ট করে। যে কোনো জায়গায় দাঁড়িয়ে কথা বলা, মানে আমি বলি হি ইজ ভেরি নাইস টু মি। ও আমাকে অনেক বেশি আদর করে, অনেক বেশি রেসপেক্ট করে, আমিও তাকে অনেক আদর করি, অনেক ভালোবাসি তাকে আমি। হ্যাঁ, তবে দুই একটা সত্যি কথা তো আমাকে বলতেই হবে। তো সিনিয়র হিসেবে সত্যি কথা বলার সময় আমার সামনে তখন কে সাকিব, কে রাজ্জাক ভাই, কে কী সেটা আমি দেখব না। আমি আই লাইক টু স্পিক দ্য ট্রুথ। সেখানে হয়তো সত্যি কথা বলতে গেলে অনেক সময় অনেকেই মনে করে যেটা রুবেল ভাই বলা উচিত হয়নি, কিন্তু আমি তো সবাই যদি মুখ বন্ধ করে রেখে দেই তাহলে সত্যিটাকেই বলবে, দুই একজনকে তো বলতেই হবে। বাট আমার তার প্রতি অনেক ভালোবাসা, অনেক আদর, এবং সবার প্রতি যারা ছোটরা যারা আছে প্রত্যেকের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর। তাদেরকে শুধু উদ্দেশ্য আমি একটি বলবো যে আপনারা কাজের চিন্তা করেন, কাজকে ভালোবাসেন, ফিল্মটাকে কি করে বাঁচিয়ে রাখা যায় সেই ব্যাপারে সম্মিলিতভাবে সকলে মিলে চিন্তা করেন যে ফিল্মটাকে কি করে ধরে রাখা যায়।